আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি তা নিয়ে বিশেষ ভূমিকার প্রয়োজন নেই, কেননা যদি ধরে নিই গত 2 দশক ধরে পৃথিবীতে সবচেয়ে আলোচিত কোনো বিষয় থেকে থাকে সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। পরিবেশ সংক্রান্ত বিষয় তো বটেই, সমস্ত রকম বিষয়কে নিয়ে পৃথিবীর সমাজ, তার রাজনীতি, অর্থনীতি সব কিছুর মধ্যে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই বিশ্ব উষ্ণায়ন। তাই আজ আমাদের বিষয় হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস গ্যাসের ভূমিকা। তাহলে প্রথমেই জানতে হয় যে বিশ্ব উষ্ণায়ন কি। এই বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায়? দেখা যাচ্ছে যে গত 50 বছরে পৃথিবীর গড় উত্তাপ 0.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। গত 100 বছর ধরে পৃথিবীতে যে শিল্পোন্নয়নের যজ্ঞ চলেছে, শিল্প বিপ্লব এবং তার পরবর্তী বিভিন্ন দেশে শিল্পোন্নতির জোয়ার চলেছে, তার ফলে আমরা দেখতে পেয়েছি যে এমন অনেক গ্যাস, যে গ্যাসগুলি বেশি মাত্রায় তাপ শোষণ করতে পারে, তাপ ধরে রাখতে পারে এবং তাপকে পৃথিবীর দিকে আবার পুনর্বিকিরণ করে দেয়, সেই গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে বৃদ্ধি পেয়েছে। তাহলে কি প্রাকৃতিক কোনো প্রভাবই নেই এই বিশ্ব উষ্ণায়নের? এই যে তাপমাত্রা 0.8 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল, পৃথিবীর গড় উত্তাপ যে বেড়ে গেল, সেটার জন্য কি প্রাকৃতিক কোনো প্রভাব নেই? এমন নয় তো যে সূর্য থেকে বেশি মাত্রায় তাপ বিকিরণ হচ্ছে। এটা নিয়েও বিজ্ঞানীরা গবেষণা করেছেন। সেই গবেষণা থেকে দেখা যাচ্ছে যে গত 40 বছর ধরে তারা যে টানা গবেষণা করেছেন, তার থেকে যে দেখা যাচ্ছে যে সূর্য থেকে আগত সৌর বিকিরণের এমন কিছু পরিবর্তন ঘটেনি যে যাতে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাবে। এছাড়াও আরও যে প্রাকৃতিক কারণগুলির জন্যে পৃথিবীর তাপমাত্রা বাড়তে পারে, সেগুলিরও প্রভাব যদি আমরা খুব বেশি করেও ধরি, তাহলেও বিশ্ব উষ্ণায়নে তাদের প্রভাব মাত্র 2%। বাকি 98%-র জন্য দায়ী আমরা বা আমাদের কার্যকলাপ। এই তাপমাত্রা আরও বাড়তে পারত যদি না এরোসল থাকতো। কত বাড়তে পারত? আরও 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে যেতে পারত। এখন প্রশ্ন হচ্ছে এরোসল কি? এরোসল কথাটি এসছে এয়ারো সলিউশন থেকে, অর্থাৎ বায়ু বা কোনো গ্যাসের মধ্যে ভাসমান যে সমস্ত অত্যন্ত সূক্ষ্ম, কঠিন বা তরল পদার্থের কণা থাকে, সেগুলোকেই এয়ারোসল বলা হয়। প্রাকৃতিকভাবে এই এয়ারোসল উৎপাদন করে আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের সময় প্রচুর পরিমাণে ছাই বা ধূলিকণা বা পাথরের কণা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এছাড়া মরুভূমি থেকে বালি উড়ে আসে। দাবানলের সময় প্রচুর পরিমাণে ছাই বায়ুমণ্ডলে মেশে। আবার আমাদের তৈরি অনেক ধরনের এয়ারোসল রয়েছে। যে কোনো জৈব জ্বালানির দহন থেকে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম কার্বন কণা, যাকে আমরা ইংরেজিতে সুট বলি বা বাংলায় খুব সাধারণভাবে আমরা আমাদের ঘরবাড়িতে ঝুল দেখতে পাই, সেগুলো এয়ারোসল। আবার যে সমস্ত স্প্রে, সেটা পারফিউম হতে পারে বা সেটা কীটনাশক হতে পারে, এগুলোও এয়ারোসল। এই এয়ারোসলগুলো কি করে? এই এয়ারোসলগুলো দেখা যাচ্ছে প্রাকৃতিক এয়ারোসলের কথাই যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে কি যে এই এয়ারোসলগুলো সূর্য থেকে আগত যে বিকিরণ, সেই বিকিরণকে আবার প্রতিফলিত করে ফেরত পাঠিয়ে দিচ্ছে। ফলে এরা কিন্তু আসলে তাপমাত্রা কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, সব এয়ারোসল কিন্তু তা করে না। এই যে এক্ষুনি বললাম সূক্ষ্ম কার্বন কণা বা সুট, তারা কিন্তু যথেষ্ট তাপ শোষণ করতে পারে। কিন্তু অধিকাংশ যে এয়ারোসল, সেটা মনুষ্য সৃষ্ট হোক প্রাকৃতিক হোক, তাদের কাজ কিন্তু বিকিরণকে ফেরত পাঠিয়ে দেওয়া।
তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে এরোসোল খুব একটা দারুণ জিনিস, মানুষের শরীরের ওপর তার অত্যন্ত খারাপ প্রভাব রয়েছে। কিন্তু বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে এয়ারোসোলের ভূমিকা দেখা যাচ্ছে গবেষণা করে যে এয়ারোসোল আছে বলে যতটা উষ্ণায়ন হতে পারত ততটা উষ্ণায়ন হয়নি। এর একটা আমরা উদাহরণ দিতে পারি। 1883 সালে পৃথিবীতে আজ অব্দি যত ধরনের অগ্নুৎপাত হয়েছে, আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রাকাটোয়ার বিস্ফোরণ, ইন্দোনেশিয়ার ক্রাকাটোয়া আগ্নেয়গিরির বিস্ফোরণ। সেই বিস্ফোরণের অন্যান্য দিকগুলোয় না গিয়ে যদি আমরা শুধু এয়ারোসোলের কথায় আসি, দেখা যাচ্ছে যে তার থেকে যে গোটা পাহাড়টার 2/3 অংশ উড়ে গেছিল বিস্ফোরণে, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, এবং তার ফলে যে ছাই বা সূক্ষ্ম প্রস্তরকণা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছিল, সেই প্রস্তরকণার প্রভাবে 1883 এবং 84-তে তাপমাত্রা 1.8 ডিগ্রি সেলসিয়াস কমে গেছিল সারা পৃথিবীতে গড় তাপমাত্রা, এবং তাপমাত্রা স্বাভাবিক জায়গায় আসতে আরও 5 বছর লেগে গিয়েছিল। তাহলে আমরা বুঝতেই পারছি যে এয়ারোসোলের ভূমিকা বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে কি। সেটা বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে এয়ারোসোল ততটা ক্ষতিকারক নয় যতটা ভাবা গেছে এখনো পর্যন্ত আমরা গবেষণাতে যা পেয়েছি। তাহলে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কে? অবশ্যই আমরা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেননা যে গ্যাসগুলি অতিরিক্ত তাপ শোষণ করে এবং যাদের অতিরিক্ত মাত্রায় আমরা বায়ুমণ্ডলে পাঠিয়েছি, সেগুলো আমাদেরই বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য তৈরি হয়েছে। এই গ্যাসগুলি কি কি না, এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এছাড়া রয়েছে মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড এবং ফ্লোরাইড যুক্ত বিভিন্ন গ্যাস। এই গ্যাসগুলি হলো গ্রিন হাউস গ্যাস। এবার তাহলে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে মেরু অঞ্চলে বা অত্যন্ত শীতল জলবায়ু অঞ্চলে সারা বছর অত্যন্ত শীতলতার কারণে চাষবাস করা যায় না, ফলে সেখানকার মানুষ একটা কাঁচের ঘর তৈরি করে বা অনেক সময় স্বচ্ছ প্লাস্টিকের আবরণে মোড়া একটা ঘর তৈরি করে তার মধ্যে শাকসবজি, অনেক সময় ফল ফুলও চাষ করে। কিভাবে সেটা সম্ভব? কারণ বাইরে বরফ পড়ে রয়েছে, এই গ্রিন হাউসের মধ্যে কিন্তু কোনো বরফ নেই। তার কারণ হচ্ছে সূর্য থেকে আগত যে ক্ষুদ্র তাপ তরঙ্গ সেটা গ্রিন হাউসের কাঁচের দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করছে, ভূপৃষ্ঠ সেই তাপকে শোষণ করছে, আবার যখন ভূপৃষ্ঠ সেই তাপকে দীর্ঘ তাপ তরঙ্গ রূপে বিকিরণ করছে তখন তার সবটা বাইরে বেরিয়ে যেতে পারছে না, তার অনেকটাই ওই গ্রিন হাউসের মধ্যে আবদ্ধ থেকে যাচ্ছে। ফলে বাইরের তুলনায় গ্রিন হাউসের ভেতরে উত্তাপ বেশি থাকছে এবং তার জন্যই সেখানে চাষবাস করা সম্ভব হচ্ছে। সূর্য থেকে পৃথিবীতে যে বিকিরণ এসে পৌঁছয় সেটি হচ্ছে দৃশ্যমান আলোকরশ্মি, যার ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাসগুলি স্বচ্ছ, অর্থাৎ পৃথিবীতে পৌঁছানোর ক্ষেত্রে এই আলোকরশ্মি বাধাপ্রাপ্ত হয় না। আর এই আলোকরশ্মি ক্ষুদ্র তাপ তরঙ্গ রূপে পৃথিবীতে পৌঁছয়। কিন্তু ভূপৃষ্ঠ থেকে যে তাপ বিকিরণ হয় তা ইনফ্রারেড বা অবলোহিত, যার ক্ষেত্রে এই গ্যাসগুলি অস্বচ্ছ। ফলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ অনেকটাই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যেই থেকে যায় ও যার ফলে উষ্ণায়ন ঘটে। এই যে দীর্ঘ তাপ তরঙ্গ, এই দীর্ঘ তাপ তরঙ্গ অনেকটাই এই গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে থেকে যায় এবং উষ্ণতা বাড়ায়। বিশ্ব উষ্ণায়ন ঘটায় যে গ্যাসগুলি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প ইত্যাদি। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণায়ন ঘটায় কার্বন ডাইঅক্সাইড। কিন্তু
সিএফসি, N2O, CH4 অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড, মিথেনের তাপ শোষণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের চেয়ে অনেক বেশি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালে নির্গত গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে CO2 এর পরিমাণ 81%, মিথেনের 10%, নাইট্রাস অক্সাইডের 7%, ফ্লুরিনেটেড যে গ্যাসগুলো রয়েছে তাদের মাত্র 3%, অর্থাৎ CO2 এর পরিমাণ সবচেয়ে বেশি। তাই বিশ্ব উষ্ণায়নে CO2-র ভূমিকাও সর্বাধিক। CO2 49%, মিথেন 18%, CFC 14%, নাইট্রাস অক্সাইড 6%, অন্যান্য গ্যাস এবং জলীয় বাষ্প 13%। তাই CO2-র ভূমিকা বিশ্ব উষ্ণায়নে সর্বাধিক। এই স্লাইডটিতে কয়েকটি গ্যাসের রাসায়নিক গঠনও দেখানো হয়েছে। তার কারণ আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটি গ্যাসের রাসায়নিক গঠনের উপরেও নির্ভর করে সেটি কত পরিমাণে তাপ শোষণ করতে পারবে। এটা যদিও আমাদের সিলেবাসের অন্তর্গত নয়, কিন্তু এটুকুনি বুঝলে আমার মনে হয় এই গোটা ব্যাপারটা, অর্থাৎ গ্রিনহাউস প্রভাব, বিশ্ব উষ্ণায়ন, এই ব্যাপারটা বুঝতে আরও একটু সুবিধে হবে। তাই এই রাসায়নিক গঠনগুলো দেখানো রয়েছে এবং এই বিষয়টা উল্লেখ করলাম। CO2 ও তাপমাত্রা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কী হারে বৃদ্ধি পেয়েছে তারই একটা তুলনামূলক চিত্র এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। বাঁদিকের চিত্রটিতে দেখা যাচ্ছে যে 1700 থেকে 2000, অর্থাৎ গত 300 বছরে CO2-র পরিমাণ 0.028% থেকে 0.035% পৌঁছেছে এবং গত 100 বছরে এই বৃদ্ধির হার সবচেয়ে বেশি, অর্থাৎ 0.0285% থেকে 0.035% পর্যন্ত। অর্থাৎ শিল্পায়ন ও মোটর গাড়ির বাড়বাড়ন্তই এর জন্য দায়ী। আবার একই সঙ্গে ডান দিকের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1900 থেকে 2000, অর্থাৎ গত 100 বছরে তাহলে গড় তাপমাত্রার বৃদ্ধি ঘটেছে 13.7 ডিগ্রি সেলসিয়াস থেকে 14.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, অর্থাৎ 0.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। গড় তাপমাত্রা পৃথিবীর বৃদ্ধি পেয়েছে 0.8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বেড়েছে। আমাদের পৃথিবীটাও অনেকটা এই গ্রিন হাউসের মতো। এই যে গ্রিন হাউস গ্যাসগুলি আমাদের পৃথিবীতে প্রথম থেকেই রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদি, এরা পৃথিবীতে এমন একটা পরিবেশ তৈরি করেছে, এমন একটা তাপ পৃথিবীর পৃষ্ঠে রয়েছে যে তাপের ফলে পৃথিবীতে এত প্রকার উদ্ভিদ প্রাণী তৈরি হয়েছে এবং তারা বেঁচে রয়েছে। পৃথিবীতে এই গ্রিনহাউস গ্যাসগুলির ভারসাম্যের কারণেই জীবকুল পৃথিবীতে রয়েছে, বা প্রাণ একমাত্র পৃথিবীতেই আমরা দেখতে পাই। যদি মঙ্গল গ্রহের কথা ধরি, মঙ্গল গ্রহের যে আবরণ তার বেশিটাই কার্বন ডাইঅক্সাইড, কিন্তু তার ঘনত্ব এতই কম যে গ্রিনহাউস প্রভাব সেখানে অত্যন্ত কম, তাপমাত্রাও ফলে যথেষ্ট কম এবং সেখানে কোনো প্রাণের সৃষ্টি হওয়া সম্ভব নয়। আবার অন্যদিকে যদি আমরা শুক্র গ্রহের কথা ভাবি, যেখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এতটাই বেশি, তার ফলে গ্রিনহাউসের প্রভাব এত বেশি যে তাপমাত্রা এত ভয়ঙ্কর যে সীসা পর্যন্ত গলে যেতে পারে, সেই জায়গায় পৃথিবীর গ্রিনহাউস প্রভাব কিন্তু প্রাকৃতিকভাবে এমনই ছিল, যেটা আমাদের পক্ষে একটা অত্যন্ত ভালো অবস্থা তৈরি করেছিল।
এটি একটি কৃত্রিম গ্রিন হাউস। এর সঙ্গে যখন আমরা প্রাকৃতিক গ্রিন হাউস অর্থাৎ পৃথিবীর তুলনা করতে যাব, তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রাকৃতিক গ্রিন হাউসে অর্থাৎ পৃথিবীতে বায়ুমণ্ডলের অন্যান্য উপাদানগুলিরও যথেষ্ট প্রভাব বিশ্ব উষ্ণায়নের উপরে রয়েছে। পৃথিবী বা পৃথিবীর বায়ুমণ্ডল কিন্তু এরকম ক্লোজড সিস্টেম নয়, এটি একটি ওপেন সিস্টেম, তাই অন্যান্য উপাদানগুলির প্রভাবকেও মাথায় রাখতে হবে। মাত্রায় গ্রিনহাউস প্রভাব আছে বলেই পৃথিবী প্রাণ ধারণে সক্ষম। পৃথিবীতে এমন একটি তাপমাত্রা রয়েছে অর্থাৎ 14°C, যা পৃথিবীর গড় তাপমাত্রা, তা সমস্ত প্রাণী ও উদ্ভিদের পক্ষে আদর্শ। কিন্তু আমরা যদি মঙ্গল গ্রহের অবস্থা দেখি, সেখানে গ্রিনহাউস প্রভাব অত্যন্ত কম, কারণ কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব সেখানে অত্যন্ত কম, ফলে তাপমাত্রাও খুবই কম। মঙ্গল গ্রহের গড় তাপমাত্রা -60°C, অনেকটা পৃথিবীর সাইবেরিয়ার শীতকালের তাপমাত্রার মতন বা আন্টার্কটিকার তাপমাত্রার মতো। এই ছবিতে আমরা মঙ্গলের মেরু অঞ্চলে CO2 আইস বা ড্রাই আইস বা শুষ্ক বরফের আবরণও দেখতে পাচ্ছি। আবার যদি শুক্র গ্রহকে দেখি, সেখানে অতিরিক্ত CO2 এবং অতিরিক্ত গ্রিনহাউসের প্রভাবের ফলে গড় তাপমাত্রা হচ্ছে 467°C। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারসাম্যহীন গ্রিনহাউস প্রভাব থাকলে কি হতে পারে। কিন্তু আমরা কি করলাম? আমরা এই যে পৃথিবীর প্রাকৃতিক যে গ্রিন হাউস, তার ভারসাম্যটা নষ্ট করলাম। কিভাবে? না, যে গ্রিন হাউস গ্যাসগুলির কথা আমরা বললাম, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, ফ্লুরাইড যুক্ত যে গ্যাসগুলি, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্যাসগুলো প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে আমরা যোগ করতে থাকলাম। কিভাবে যোগ করতে থাকলাম? কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, প্রচুর পরিমাণে গাছ কাটা। গাছ কেটে কি করলাম? কারখানা তৈরি করলাম, বসতি স্থাপন করলাম, খনি থেকে বিভিন্ন খনিজ তুললাম, জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করলাম। আমি একবারও বলছি না যে এগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলোরও প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজনের নামে যথেচ্ছাচার, এইটা বোধহয় প্রয়োজন নেই। আমরা এটা নিয়ে আরও আলোচনা করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে এই প্রত্যেকটা কাজে, সেটা গাড়ি চালানোর জন্যেই হোক, কি কারখানায় কোনো বস্তু উৎপাদনের জন্যেই হোক, আমাদের প্রচুর পরিমাণে জৈব জ্বালানির প্রয়োজন পড়ছে। এবং এই জৈব জ্বালানির দহনের ফলে আমরা কি দেখতে পাচ্ছি না, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। ফলে বায়ুর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের রেফ্রিজারেটর, এসি মানে এয়ার কন্ডিশনিং মেশিন, এগুলোতে আমরা CFC জাতীয় যে গ্যাসগুলো ব্যবহার করছি, তাদেরও বিশ্ব উষ্ণায়নে যথেষ্ট প্রভাব রয়েছে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণ ও যে উৎসগুলি থেকে বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে আসে, সেই উৎসগুলোকে একটু দেখে নিই। বাঁদিকের ওপরের যে চিত্রটি রয়েছে, সেটি একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনিগুলো দিয়ে যে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, এটি অত্যন্ত বিখ্যাত একটি চিত্র। এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রিক অক্সাইড বায়ুমণ্ডলে মেশে। ডান দিকের ওপরের যে চিত্রটি, মোটর গাড়ি এবং অন্যান্য যে যানবাহনের ছবি, এগুলি মারাত্মক বায়ু দূষক। এর থেকে সুট বা
অতি সূক্ষ্ম কার্বন কণা, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস অর্থাৎ উদ্বায়ী জৈব যৌগ, বিভিন্ন ধরনের নাইট্রোজেন অক্সাইডস এবং এই উদ্বায়ী জৈব যৌগ এবং নাইট্রোজেন অক্সাইডের বিক্রিয়ার ফলে পৃথিবীর ভূপৃষ্ঠের কাছে ওজোন তৈরি হয়, যার থেকে ধোঁয়াশা তৈরি হয়। এছাড়াও কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এগুলিও বায়ুমণ্ডলে মেশে। এছাড়াও একদম নিচে আমরা অরণ্য নিধনের ছবি দেখতে পাচ্ছি, কিভাবে জঙ্গলের একটি অংশের সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। অরণ্য আমরা জানি প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অরণ্য কমে যাওয়ার মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়া। প্রাকৃতিক স্পঞ্জ বলে থাকি আমরা অরণ্যকে, তাই আমরা কেটে শেষ করে ফেলছি। আমাজন অরণ্যের একটি ছোট অংশের ছবি এখানে তুলে ধরা হয়েছে। মাত্র 1 বছর অর্থাৎ 2018 থেকে 2019-এর মধ্যে কি পরিমাণ অরণ্য ধ্বংস হয়েছে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। সবুজ অংশ কমে গিয়ে ফাঁকা জমির অংশ কতটা বেড়েছে তা এই ছবিতে ভালোভাবেই বোঝা যাচ্ছে এবং যথেষ্ট আশঙ্কার কারণ। আমরা ব্যাপক হারে ভূমি ব্যবহারে পরিবর্তন ঘটিয়েছি। বাঁদিকের চিত্রটি মেক্সিকোর একটি নদীর ওপরে বাঁধ দেওয়ার পরে অরণ্যের কতটা অংশ জলাধারের নিচে চলে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। অরণ্য চলে যাওয়া মানে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড আরও বেশি পরিমাণে বায়ুমণ্ডলে থাকবে, তাকে শোষণ করার কেউ থাকবে না। আর ডান দিকের চিত্রটি আরও মারাত্মক। 2001 সালে এবং 2012 সালের মধ্যে দুবাইয়ের সমুদ্র তটে তৈরি হওয়া মনুষ্য সৃষ্ট কিছু দ্বীপ, সমুদ্রকেও আমরা গ্রাস করে ফেলছি, যে সমুদ্র সবচেয়ে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। এইভাবে প্রকৃতি এবং পরিবেশের উপরে হস্তক্ষেপ করলে তার ফল মারাত্মক হতে পারে। আমাদের তৈরি এই যে গ্রিন হাউস, বা বলা ভালো যে গ্রিন হাউসের যে ভারসাম্য আমরা নষ্ট করেছি, আমরা যে প্রাকৃতিক গ্রিন হাউস পেয়েছিলাম সেটার যে ভারসাম্য আমরা নষ্ট করেছি, তার প্রভাব পৃথিবীর ওপরে এবং আমাদের ওপরে কিভাবে পড়ছে। উষ্ণতা বাড়ার ফলে কি হচ্ছে? উষ্ণতা বাড়ার ফলে মেরু অঞ্চলের এবং পার্বত্য অঞ্চলের হিমবাহ এবং বরফ গলতে শুরু করেছে। প্রচুর পরিমাণে বরফের গলন হচ্ছে। উত্তর মেরুতে আমরা দেখতে পাচ্ছি যে বিস্তীর্ণ অঞ্চলের বরফ গলে গেছে এবং দক্ষিণ মেরুতেও সেই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। আবার পাহাড়ের যে বরফ, আর 10 থেকে 15 বছর বাদে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারোর উপরে আর বরফ থাকবে না, এখনই অনেক কমে গেছে। এই বরফগুলো গলে কোথায় যাচ্ছে? সমুদ্রে। এই জল নদীর দ্বারা সমুদ্রেই পৌঁছচ্ছে, বা যে বরফ সমুদ্রের ওপর জমেছিল সেটা সেই জলটা সমুদ্রে জলের পরিমাণ বাড়াচ্ছে। সমুদ্রের জলের পরিমাণ বাড়ার ফলে কি হচ্ছে না, সমুদ্রের যে জলতল সেই জলতল বৃদ্ধি পাচ্ছে। জলতল বৃদ্ধি পেলে কি হবে? জলতল বৃদ্ধি পেলে একদম প্রথম যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চলে যে সমস্ত নিচু জায়গা রয়েছে। আমরা প্রথম যে অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, তার মধ্যে আমরা নদীর কাজের শেষে আমরা দেখেছি যে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের বেশ কিছু দ্বীপ সমুদ্রের জলের নিচে চলে গেছে, বা আরও কয়েকটি দ্বীপ যাওয়ার অপেক্ষায় রয়েছে। এবার এই দ্বীপগুলোতেই তো থেমে থাকবে না, ব্যাপারটা আরও ভেতর দিকে আসবে। আমরা যারা দক্ষিণবঙ্গে যারা বসবাস করি, অধিকাংশ জায়গায় সমুদ্র পৃষ্ঠ থেকে খুব বেশি উচ্চতায় নেই আমরা, ফলে এই বিপদ আমাদেরও রয়েছে। বিশ্ব উষ্ণায়নের আরেকটা প্রভাব হতে পারে যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত
হতো সেই সব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে গেল। মানে আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের কথা ধরি, এখানে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়, এর উপরেও যদি আরও বেশি বৃষ্টি হয় তাহলে বন্যার প্রকোপ ভীষণভাবে বেড়ে যাবে। আবার যদি আমরা রাজস্থানের কথা ভাবি, সেখানে বৃষ্টি হয় না, উষ্ণতা বৃদ্ধি হলো, উষ্ণতা বৃদ্ধির ফলে সেখানকার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা আরও কমে গেল, বৃষ্টিপাত আরও কমে গেল, ফলে বছরের পর বছর হয়তো সেই জায়গাগুলো খরা কবলিত হয়ে থাকবে। আবার সেই একইভাবে বৃষ্টিপাত কোথাও বেড়ে গেল, কোথাও কমে যাওয়ার ফলে শস্য উৎপাদনের উপরেও তার একটা মারাত্মক প্রভাব পড়বে। এখানে যদি বৃষ্টির পরিমাণ খুব বেশি বেড়ে যায় তাহলে এখানকার ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আবার যেখানে বৃষ্টির পরিমাণ অত্যন্ত কমে যাবে সেখানে আর ফসল উৎপাদন করা যাবে না। এছাড়াও এই যে খুব আমাদের শুনে হয়তো মনে হচ্ছে 0.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, আর এমন কি আমাদের হয়তো এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না, এমন কি বা আমাদের সরাসরি হয়তো আমরা সেই তাপমাত্রার প্রভাবটা বুঝতে পারছি না, কিন্তু যেগুলো অত্যন্ত ছোট ছোট অত্যন্ত ক্ষুদ্র প্রাণী এবং উদ্ভিদ রয়েছে তাদের উপরে এর প্রভাব কিন্তু মারাত্মক। এর ফলে যদি সেই প্রাণীগুলো বা সেই উদ্ভিদগুলো শেষ হয়ে যায়, পৃথিবী থেকে চলে যায়, তাহলে সমগ্র বাস্তুতন্ত্রের উপরে তার প্রভাব পড়বে। আর বাস্তুতন্ত্র ব্যাপারটা তো আমরা জানি যে একটা জালের মতন, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার একটা যোগ রয়েছে, মাঝখান থেকে একটা যোগসূত্রকে তুলে নিলে সেই বাস্তুতন্ত্র কিন্তু ভেঙে পড়তে বাধ্য, এবং আমরা সেই বাস্তুতন্ত্রেরই একটা অংশ। সুতরাং গ্রিন হাউস প্রভাব এবং বিশ্ব উষ্ণায়ন এর ফলে আমরা কিন্তু নিশ্চিতভাবে বিরাট ক্ষতির দিকে এগিয়ে চলেছি। বাঁদিকে আন্টার্কটিকা, দক্ষিণ মেরু, ডান দিকে আর্কটিক, উত্তর মেরু। হলুদ রঙের যে রেখাটি দেখতে পাচ্ছি সেটি সমুদ্রের উপর বরফের যে আবরণ আজ থেকে 2 দশক আগেও থাকতো তার সীমানা নির্দেশ করছে। আর এখনকার পরিস্থিতি আমরা এই ছবিতে দেখতেই পাচ্ছি যে বরফের আবরণ কতটা কমে গেছে। উত্তর মেরুতে বরফের আবরণের হ্রাস তুলনায় বেশি, দক্ষিণের তাপমাত্রা অনেকটাই কম, হ্রাসের মাত্রাও কম, কিন্তু একেবারে নেই তা নয়। যে 2016 সালে চিত্র দেওয়া হয়েছে এই সময় অ্যান্টার্কটিকার বরফের আবরণ অনেকটাই বেড়েছিল, কিন্তু আবার তা হ্রাস পাচ্ছে এবং যথেষ্ট চিন্তার কারণ ঘটাচ্ছে। শুধু মেরু অঞ্চলেই নয়, পৃথিবীর পার্বত্য অঞ্চলগুলিরও বরফের পরিমাণ ক্রমশ কমছে। বাঁদিকে হিমালয়, ডান দিকে কিলিমাঞ্জারো, একটি উপক্রান্তীয় অঞ্চলে আর একটি নিরক্ষীয়। হিমালয়ের ছবিটি উপগ্রহ চিত্র, এবং তার মধ্যে যে নীল অংশটি আমরা দেখতে পাচ্ছি সেটি হিমবাহ। 1990 থেকে 2018 অর্থাৎ 18 বছরে হিমবাহের বিস্তৃতি কতটা হ্রাস পেয়েছে তা আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি। আর কিলিমাঞ্জারো 1993 থেকে 2000 অর্থাৎ 7 বছরে কি পরিমাণ বরফ কমেছে তা এই চিত্রটি থেকে আমরা ভালোই বুঝতে পারছি। সমুদ্রপৃষ্ঠের জলতল বৃদ্ধির কারণে পৃথিবীর যে অংশগুলি নিমজ্জিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটি এই চিত্রে লাল রঙে দেখানো রয়েছে। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে মেরু অঞ্চলের এবং পার্বত্য অঞ্চলের বরফ গলার ফলে যে জায়গাগুলি ডুবে যাওয়ার সম্ভাবনা সেগুলো এই চিত্রে খুব ভালোভাবে দেখানো রয়েছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানলাম যে বিশ্ব উষ্ণায়ন কি, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায়, তোমরা এটা ব্যাখ্যা করতে পারবে। বিশ্ব উষ্ণায়নের কারণ এবং তার মধ্যে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণ কোনটার বেশি প্রভাব সেটাও তোমরা বুঝতে পারলে। অ্যারোসোলের ভূমিকা কি,
এই নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। আশা করি আমরা সেই ভুল ধারণার থেকে বাইরে বেরিয়ে আসতে পারলাম। গ্রিন হাউস গ্যাসের ভূমিকা কী? গ্রিন হাউস গ্যাসগুলি কোনগুলিকে গ্রিন হাউস গ্যাস বলে, গ্রিন হাউস কি এবং গ্রিন হাউস প্রভাব কি? গ্রিন হাউস যদি পৃথিবীটায় গ্রিন হাউস প্রভাব বেড়ে যায় তাহলে কি হবে, যদি কম থাকতো তাহলে কি হবে, সেটাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। আর একদম শেষে গ্রিন হাউস প্রভাব এবং বিশ্ব উষ্ণায়ন এবং এর ফলে আমরা পৃথিবীর ওপরে কি কি প্রভাব আমরা দেখতে পাচ্ছি সেগুলো তোমরা আলোচনা করতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। সবশেষে আমাদের একটা কথা কিন্তু মনে রাখতেই হবে যে এই যে বিশ্ব উষ্ণায়ন এবং তাকে রোধ করা, এই কাজটা কিন্তু কোনো একটি সরকার বা কোনো একটি সংস্থা বা কোনো একটি ব্যক্তির কাজ নয়, এটা আমাদের সবার কাজ। এখানে যদি আমরা মহাত্মা গান্ধীর কথাটা মনে রাখি যে দেয়ার ইজ এনাফ অন আর্থ ফর এভরিবডিজ নিড বাট নট এনাফ ফর এভরিবডিজ গ্রিড। প্রত্যেকটি মানুষের প্রয়োজনের জন্য যথেষ্ট সম্পদ এই পৃথিবীতে রয়েছে, কিন্তু তার লোভের জন্য নেই। আমরা নিশ্চয়ই শিল্প উৎপাদন করব, আমরা নিশ্চয়ই পরিবহনের ব্যবহার করব, আমরা নতুন যন্ত্রপাতির ব্যবহার করব, সবই করব, কিন্তু যদি অতিরিক্ত চাহিদা আমাদের থাকে তাহলে অতিরিক্ত সম্পদের আহরণ করতে হবে এবং অতিরিক্ত সম্পদ থেকে যখন অতিরিক্ত বস্তুর উৎপাদন করতে যাব তখন জ্বালানির ব্যবহার করতে হবে, গাছ কাটতে হবে, নানান কাজ আমাদের করতে হবে যেগুলো এই গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ বাড়িয়ে দেবে। ফলে আমরা কিন্তু ক্রমশ একটা এমন পৃথিবীর দিকে যাচ্ছি যে পৃথিবীটা আমাদের পক্ষে বাসযোগ্য থাকবে না। তাই আমাদের খেয়াল রাখতে হবে ভবিষ্যতের কথা, ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের সমস্ত রকম উন্নয়নের প্রকল্প চালু করতে হবে এবং এগিয়ে যেতে হবে একটা স্থিতিশীল উন্নয়নের দিকে, যাতে বিশ্ব উষ্ণায়ন রোধ করা যায় এবং পৃথিবীতে আবার সেই ভারসাম্য ফিরে আসে। আজকে এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা যে পরিসংখ্যান এবং তথ্যগুলি ব্যবহার করেছি তার জন্য এই ওয়েবসাইটগুলোর কাছে আমরা কৃতজ্ঞ।